সিদ্ধান্ত তাহলে পাকা? ফাইনাল। আমাদের চাহিদার প্রকৃত স্বরূপ সম্পর্কেও বা আমরা কতটা সচেতন? যদিও সচেতন শব্দের মধ্যে চেতনার বহুস্তরীয় স্বরূপটির প্রশ্ন চলে আসে, তাই চেতন স না অব সেই জায়গাটায় বিরাম রাখলেও কাল থেকে খুঁজেই চলেছে। হ্যাঁ, আরে কিছু না, তুমি পড়ো। সেখানে আত্মসম্পর্কে সচেতন থাকাই যখন দায় হয়ে উঠেছে, তখন আর মুখ ও মুখোশের একরৈখিক বিশ্লেষণ করা সম্ভবপর নয়। মুখও অনেক, মুখোশও অনেক। এই মুখোশগুলির আচরণ ও অবস্থান একাধারে যেমন আধিপত্যকে অস্বীকার করতে চায়, তেমনি সে দাসত্বের নতুন সংজ্ঞাকেও আত্মীকরণে অভ্যস্ত। এই বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক একটি শব্দের ব্যবহার করেন, ক্যাটাক্রিসিস। মলয় রায়চৌধুরী তার একটি বইয়ের এক প্রবন্ধে লিখেছেন, ক্যাটাক্রিসিসই নীতিমূলক রদবদল, পুনর্গঠন, পুনর্দখল। পোস্ট মডার্নিটি সংক্রান্ত ভাবকল্পের আরম্ভসূত্র এখান থেকেই। প্রসঙ্গত ওই একই বইয়ের আরেকটি প্রবন্ধে উত্তর আধুনিক সময় মার্ক্সবাদ নিয়ে টমাস ডোচার্টির একটি উদ্ধৃতি ব্যবহার করেছেন মলয়বাবু। তিনি বলেছেন, চেতনা এবং বস্তু ইতিহাসের মাঝে শ্রমশরীরকে দাঁড় করিয়ে মার্ক্সবাদ আধুনিক সংস্কৃতির জরুরি ব্যাখ্যা দিতে পেরেছে। কেউ শুনবে না। কি বলছি, কেউ শুনবে না। এটা নাটক, ক্লাসরুমের লেকচার নয় যে একটা প্রবন্ধ এরকম করে এসে পড়ে গেলে কেউ শুনবে। বেশ, পুরো মোটটাই চটকে দিল। আচ্ছা, কেন শুনবে না তার তো একটা রিজন থাকবে নাকি? আর এখন এটা হয় না সেটা হয় না বলে কিছু হয় না। না, সেটা হয় না, কিন্তু এক্সপেরিমেন্টাল আর্টের নামে কেউ এরকম করে কিছু পড়ে গেলে পরে সবাই সেটাকে এলিটাতেল বলবে। এসি চলছে। আমার নাটকগুলো কি বড় বেশি প্রোপাগান্ডা ছড়াচ্ছে নাকি? মানে পার্টির মুখপত্র হয়ে যাচ্ছে নাকি? ছবি তুলো না। এরপর তো সবাই ছবিই তুলতে চাইবে তখন, নাকি এখন থেকেই না বলা প্র্যাকটিস করছো? এই অ্যাটিটিউডটাই ভাল লাগে না, জানো তো। সব নিজেদের পছন্দ পলিটিক্যাল ওপিনিয়ন অনুযায়ী হলে ভালো, না হলে খারাপ। হোক না, খারাপ নয়, অ্যাপলিটিক্যাল। পলিটিক্যাল মানে তো তোমাদের পছন্দ অনুযায়ী পলিটিক্যাল ওপিনিয়ন, তাই না? এটা কিন্তু গায়ে পড়ে ঝগড়া করা হয়ে যাচ্ছে। তুমি প্রবীরদার কথাগুলোর ঝাঁঝ আমার উপর দেখাচ্ছ। তো আর কার উপর দেখাবো? অভিনয়টা আমি ভালোবেসেই করি। বিজ্ঞাপনের মডেল হওয়ার সাথে তো তার কোনো সম্পর্ক নেই। আমার একটা অ্যাম্বিশন আছে, আমি সেই পথে হাঁটবো। তেল, সাবান, কন্ডম যা কিছুর বিজ্ঞাপন হতে পারে, তাতে তোমাদের কি? ও, আর রিহার্সালসের বাইরে প্রবীরদার আমার সাথে উঁচু গলায় কথা বলার কিন্তু কোনো রাইট নেই। তুমি নাটকের দলটা থেকে বেরিয়ে যাচ্ছ ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। আরে
ভুলভাল সিচুয়েশনে ভুলভাল রবীন্দ্রসঙ্গীত গেয়েছো কখনো? মানে দিনের বেলা জ্যোৎস্নারাতের মতো রানমোহন বাবুটাই? একজন চলচ্চিত্র অধ্যাপকের বিশ্লেষণ শুনছিলাম। উনি বলছেন জন অরণ্য ছবির একদম শেষে রেডিওতে যে রবীন্দ্রসঙ্গীতটা বাজে সেটা অকারণ। আসলে পরিচালক চেয়েছিলেন অস্থির সময়টাকে তুলে ধরতে, আর সেটার জন্যই ওরম একটা পিমক্কা রবীন্দ্রসঙ্গীতের বেজে। আচ্ছা, কিন্তু তুমি হঠাৎ করে এই কথাটা বললে কেন, প্রসঙ্গ পাল্টাতে? না, প্রসঙ্গে ফিরতে। তুমি মিডিয়াকে, কন্টেন্টকে যেইভাবে দেখো, মিডিয়া বা কন্টেন্ট তোমাকে সেভাবে দেখে না নিখিল। তোমাদের কারোর সঙ্গেই আমি নিজেকে আর মেলাতে পারছি না। তোমরা সবাই কুয়োর মধ্যে আছো। জানি না তুমি ওখান থেকে বেরিয়ে আসতে চাও কি না। যদি চাও আসতে পারো, সব আবার নতুন করে দেখতে শুরু করতে হবে তোমায়। তুমি কি আগে তো তুমি, তারপর তোমার সময়, আর সেই অনুযায়ী কোনো ইজম। কোনো কিছুই ঠিক করে না বুঝে একটাকে জোর করে আরেকটার ঘাড়ে চাপিয়ে একই লেবুকে বেশি করে কুচলানো যায়। কাজের কাজ কিছুই হয় না। আমার তোমার উপর অনেক বিশ্বাস নিখিল। এই যুগের বিজ্ঞাপনের ভাষা অনেক আলাদা। তুমি এখনো অনেক আগের যুগের উন্নয়নের নিরিখে বাঁচছ। তুমি জানো না তোমার এই বেঁচে থাকার ধরনটাই একটা আস্ত কন্টেন্ট, এমনকি পণ্য। আর ভালোবাসাটা? কিছুতেই পা মেলাতে পারছি না। একটা নতুন সময়, আমাদের সময়ের চিন্তা ভাবনা, নতুন নতুন সব আমাদের চারপাশের কর্পোরেট জগৎ, শুধুই তাল তাল শোনা তোলা। সব কিছুকে আমি স্কিপ করে যাচ্ছি। আমি কি ভাবতে ভুলে যাচ্ছি সুদেষ্ণা? তুমি ভগবানে বিশ্বাস করো না, না? তোমার আঙুলে আমি ঈশ্বর দেখেছি কাল রাতে। তুমি গ্যাংটক থেকে অন্য কোথাও গিয়েছিলে না? কি করে জানলে? ফেরার ডেটটা আমাকে বলেছিলে তো, আর পরশুদিন তোমার বাড়িতেও এসেছিলাম। গিয়েছিলাম, দেবরাজের সাথে দেখা করতে গিয়েছিলাম আসানসোল। আসলে পাহাড়ে শো করতে যাওয়ার আগে ওর কাছে যখন গিয়েছিলাম, বলেছিলাম যাবে আমার সাথে। ও বলল ম্যানেজ করবে। তারপর করেনি? জানো নিখিল, ওর নিউ টাউনের অফিসের শেষ যেইবার গেলাম, তুমি ওর অফিসেও গিয়েছিলে? গিয়েছিলাম, তবে এই অফিসে না, এটা নতুন। ও নিজেই নিয়ে গেল। ওর ছেলেকেও দেখলাম। ওনার স্ত্রী এখনো জানতে পারেনি না ব্যাপারটা? ওদের নতুন একটা কারখানা তৈরি হচ্ছে, সেখানে ভিজিটে গিয়েছিল। আমাকে সরাসরি চলে যেতে বলল। সাথে ওর ছেলে ছিল, বলল বাড়িতে নামিয়ে তারপর অফিস যাবে। ভোর রাতে কারখানা থেকে গাড়ি লোড হয়ে ছাড়ার ব্যাপার আছে, অফিসেই থাকতে হবে। তুমিও তার মানে সেদিন অফিসেই ছিলে? ওর অফিসে আপাতত অফিস কর্মী বলতে দেবরাজের একজন অ্যাসিস্ট্যান্ট, সেসব জানে। তারপর
মানে সেদিন অফিসের পর দেবরাজ ওয়েট করছে কখন মাঝরাতে কারখানা থেকে গাড়ি ছাড়বে, সাথে আমিও আছি। আর সেই সময় জুনু কমরেড, দেখো পৃথিবী কেমন বিগত যৌবনা হয়েছে। কমরেড, ধর্মের জন্য না হোক, তুমি মহাকাব্যের এমন আশ্চর্য উদাহরণের আস্বাদ নিতে নিশ্চয়ই পড়েছ মহাভারত। তোমার মনে পড়ে না বেদব্যাসের সেই উক্তি, সত্যবতীকে বলা সেই কথা? তোমারই নাটকের সংলাপ। এবার ক্রমশ পাপের বৃদ্ধি হবে। আবারও আমার মনে পড়ছিল ভীষণ। আমি সব দিন যে ক্লাসটাকে ক্রিটিসাইজ করেছি, বলছি না আজ আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, কিন্তু এও সত্যি আমার চাওয়া পাওয়াগুলোর আরও অনেক স্তর আছে, যেগুলো আমি জানি না পর্যন্ত। হয়তো খুব ক্রুয়েল কিছু, যেটাকে এতদিন জাস্টিফাই করেছি, দেবরাজের সাথে রিলেশনটাকে জাস্টিফাই করেছি। সেদিন হঠাৎ দেবরাজের ওই হাতটা, জানো, আমার মনে হলো আমার মাথায় কিছু হয়েছে সেই রাতের পর থেকে শোয়ের আগের দিন অবধি। ভাবতেও পারিনি ঠিক করে পারফরমেন্স করতে পারবো। তারপর স্টেজে উঠে আমার করা আজ অব্দি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। আমার মনে হলো এই যে নিজেকে রিডিসকভার করা, জীবনের যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে রিডিসকভার করা, অনেক ছোট ছোট জিনিস থেকে নিজেকে ক্রমাগত রিডিসকভার করা, জীবনের মানে বদলাতে শুরু করে। বলে এলাম দেবরাজকে, আর না। মানে হঠাৎ করে বড় ডিসিশন তো লোকে হঠাৎ করেই নাই। আমি এটা বুঝতে পারছি না যে একদিন দেবরাজবাবুর অফিসে যাওয়ার পরেই তুমি... তোমার মনে পড়ে তুমি যেদিন আমাকে প্রথম দেখেছিলে, তোমাদেরই একটা নাটকের পারফরমেন্স ছিল সেদিন শোয়ের পর উইদাউট এনি হেজিটেশন গ্রিন রুমে তুমি আমাকে বলেছিলে ভালোবাসো, কিন্তু ফিজিক্যালি, মনে আছে? তারপর অনেকগুলো মাস কেটে গেল। তোমাকে যেদিন আমি প্রথম আমার ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম, অফকোর্স টু ডু সামথিং, কিন্তু সেদিন তুমি আমাকে তুলিকার কথা বলেছিলে, মনে পড়ে? কেন বললে নিখিল তুলিকার কথা? মানে ওই মুহূর্তে তোমার যাকে ফিজিক্যালি ভালো লেগেছিল সে তোমাকে সরাসরি অফার করছে, কিন্তু তোমার সেই মুহূর্তে মনে পড়লো এমন একজনকে যাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেছিলে কোনো একদিন, আর সে তোমাকে কখনোই বাসেনি। এই পুরো ঘটনাটা। তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। 51 years, 9 months and 4 days have passed since Fermina Daza revived hopeless romantic Florentino Ariza's impassioned advances
and married Dr. Juvenal Urbino instead. During that half century, Florentino has fallen into the arms of many delighted women, but has loved none but Florina. Having sworn his eternal love to her, he lives for the day when he can court her again. তুলিকার প্রতি আমার একটা নিজস্ব কমিটমেন্ট ছিল, হয়তো আছেও, জানি না। ও বলতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই শব্দগুলো বড়ই টেম্পোরারি। ওর তো আমায় ভালোবাসা হলো না। যদি আমি ওকে সত্যি সত্যি ভালোবেসে থাকি তাহলে যেন এই শব্দগুলোর বাইরে গিয়ে বাসতে পারি। আমিও তো সেই একবারই। টিল মাই ডেথ শব্দটা একটু স্পর্ধার শোনালেও টিল মাই ডেথই ওর সত্তাটা একটা সম্পূর্ণ ভিন্ন ভাষ্য হিসেবে থেকে যাবে আমার এই। রোজ ওকে একটু একটু করে ভাঙি নিজের মধ্যে, তল পাই না তো। নতুন করে খোঁজার চেষ্টা করি না, নিজের মধ্যে একটু একটু করে ভাঙি, গড়ি, ডিকনস্ট্রাক্ট করি, ওকে বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি। ও তো শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন, বই তো নয়। কিন্তু তারপর ওর কথাগুলো মনে পড়ায় ওর একটা গিল্ট ছিল, জানো, তোমাকে বলেছিলাম। ও বলতো আমি নাকি বেমক্কা মারা যাব ওর প্রেমে কষ্ট পেয়ে। আমি কিন্তু কখনো মরিনি। যখন বুঝতে পেরেছি এটা প্রেম নয়, স্বপ্ন নয়, তখন নতুন একটা বোধ হাতড়াতে লাগলাম। ঠিক এই জিনিসটারই অভাব ছিল আমার মধ্যে। তোমার আমার বেলায় তুলিকার কথা মনে পড়েছিল, ঐশীর বেলায় পড়েনি, বা পড়েছে কিন্তু সেই বাধাটা কাজ করেনি, কারণ তুমি নিজের সঙ্গে আমার আর ঐশীর সম্পর্কের স্তরগুলোর ফারাক বুঝতে পেরেছিলে। তুমি প্রসঙ্গ তুললে বলে বলি, ঐশীর সঙ্গে কয়েকদিন আগে। ঐশীর সঙ্গে তোমার কোনো পার্সোনাল কথা আমি শুনতে চাই না, আমি অন্য একটা কথা বলছি। ঐশী দল ছেড়ে দিচ্ছে। কি? আর তুমি যেন কি একটা বলছিলে? একটা অনেস্ট কিছুর ফিলিং। যদিও তুমি বলবে এই না সত্যির যুগে, বা কি যেন বলো একটু পলিশ করা ভাষায়, এজ অফ পোস্ট ট্রুথ, এই সময় হয়তো অনেস্ট শব্দটার কোনো অস্তিত্বই হয় না। কিন্তু জোর করে একটা কিছুর অস্তিত্বকে মিটিয়ে ফেলা, যেভাবে আমিও এতকাল মিটিয়ে দিয়ে আসতে চেয়েছি, সে আজ হঠাৎ আমায় টান মারছে। এও তো এক রকমের আধিপত্যের বিরুদ্ধে লড়াই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার এই আধিপত্যের খুঁজে পাওয়া আর দেবরাজের সঙ্গে সম্পর্কটা ভেঙে দেওয়ার মধ্যে কিছু কি যে লিঙ্ক আছে আমি বুঝতে পারছি না। এসিটা বন্ধ করো। বিগত শতাব্দীর সমস্ত ইজম শেষ সুদেশ না। আমাদের জীবনকে দেখার রকম ফের আমাদের পার্সোনাল সমস্ত কিছুকেই প্রভাবিত করে, কন্ট্রোল করে। এই নতুন সময় নতুন করে তৈরি হচ্ছে ঠিক বেঠিক, কোথায় যেন সব কিছু হুশ করে বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের সুপ্ত সব চাহিদা, চিন্তার বহুতর বহুস্তর কামড় বসাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাগুলোতে। আর ভালোবাসার এতদিনকার কনসেপ্ট, প্রেমের এতদিনকার একরৈখিক সংজ্ঞা আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে প্রেম জিনিসটা হারিয়ে যায়, তার মৃত্যু ঘটছে। আদতেও কি তাই? তুমি সে যে কোনো কারণে হোক না কেন,
যা হয়তো তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি আজ দেবরাজ বাবুর কাছ থেকে সরে এলে নিজেকে রিডিসকভার করার মধ্যে দিয়ে, খুব ভালো কথা। কিন্তু নেপথ্যের কারণটা কি এটা নয় যে অন্য একটা জিনিসের মূল্যবোধ একজন বিবাহিত মানুষের সাথে তোমার সম্পর্ককে টিকিয়ে রাখতে বাধ্য দিচ্ছে? দেবরাজের প্রতি কোনো অভিযোগ তো আমার নেই, নিজের প্রতিও না। আমি শুধু দেবরাজের কমফর্ট লাইফের মধ্যে নিজের ডিজায়ারকে দেখতে পাচ্ছিলাম। তুমি দল ছাড়ছো? হ্যাঁ, ঐশীর সাথে? তুমি যেন কি একটা বলছিলে। কাজ। আমি কাজের পাশ থেকে শুধু তো শ্রমিক নয়, দেবরাজকেও দেখেছি। তারপর ওই একই কাছে নিজের রিফ্লেকশন দেখার আগেই সরে এসেছে ভয়। কিন্তু আমি নিশ্চিন্ত চোখে দেখেছি বাবা আর ছেলে হেঁটে যাচ্ছে। কি শান্ত একটা ছবি। পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো।